আমি যখন রিক্সায় উঠি, রিক্সার ড্রাইভার আমার দিকে তাকায়। আমি যখন এ মার্কেটে যাই, দোকানদার তাকায়। আমি যখন বাসার নিচে নামি, তখন আমার প্রতিবেশীরা তাকায়। সবার কাছে আমি যেন খারাপ মানুষ হিসেবে বিবেচিত হচ্ছি। ছোট্ট শিশু রামিসার উপর নির্মম নির্যাতন এবং বর্বর হত্যাকাণ্ডের ঘটনা এদেশের মানুষের মনে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করেছিল এবং মানুষ প্রত্যাশা করেছিল দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক একটা বিচার হোক। কেউ কেউ ভেবেছিল এত বিচারের প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ারই দরকার কি, সাথে সাথে জনসম্মুখে প্রকাশ্যে এটার বাস্তবায়ন করলেই তো হয়। বিচার হয়েছে দ্রুততম সময়ে, বলা যায় মাত্র ১৯ দিনের মধ্যে এটার বিচারের কাজ সম্পূর্ণ হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, বিচারের যখন শেষ হলো, আসামিদের মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হলো রায় হিসেবে, তারপর রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ দুই পক্ষের আইনজীবী বললেন যে এই রায়ে তারা সন্তুষ্ট। এটা আমি মনে করতে পারি না আগে কখনো শুনেছি কিনা। অর্থাৎ আসামি পক্ষ, যার আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে রায় হিসেবে, সেই আসামি পক্ষের আইনজীবী বলবেন যে এই রায়ে সন্তুষ্ট, বরং এটাই বলেন যে আইনগত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়নি, এটা অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। কিন্তু আসামি পক্ষের আইনজীবী কিভাবে বললেন যে তিনিও সন্তুষ্ট? এই প্রশ্নের উত্তর জানার জন্য, শুধু এই প্রশ্নের উত্তর নয়, যে মামলায় আসলে কোনো আইনজীবীরই আসামি পক্ষে দাঁড়ানোর কথা নয়, মানুষ প্রত্যাশাই করেনি, সবাই ভেবেছে শুধু অভিযোগের ভিত্তিতেই এবং অপরাধের ভিত্তিতেই এই বিচারের রায় বা বিচারের প্রক্রিয়া সম্পন্ন হবে, সেখানে একজন আইনজীবী কিভাবে আসামি পক্ষে দাঁড়ালেন, এটা নিয়ে অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে। অনেকে ব্যাপারটাকে এত নেতিবাচকভাবে দেখছেন যে হয়তো আইনজীবীকেই অনেক খারাপ ভাবছেন। সেই প্রশ্নের উত্তর জানার জন্য এই মামলার আসামি পক্ষের যে আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ, তার কাছে চলে এসেছি আমরা তার কথা শুনবো। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আসলে ১৯ মে যেদিন ঘটনাটা ঘটল, তখনও তো আপনি এই মামলার আইনজীবী না। না, তখন আমি মামলায় এই ঘটনাটা আপনি কখন শুনেছিলেন? মিডিয়ায় আসার সাথে, সাথেই শুনেছি। সে সময় আপনার প্রতিক্রিয়া কেমন ছিল? দেশের অন্যান্য মানুষের মতো আমারও বিবেক নাড়া দিয়েছে। আমার কাছেও খারাপ লেগেছে। আমিও মর্মাহত হয়েছি। আইনজীবী হিসেবে আদালতে আসামি, ভিকটিম এগুলো সামাল দেওয়ার যে অভিজ্ঞতা, তার প্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয়েছিল? আমার কাছে মনে হয়েছে যে আসলে এই ধরনের একটা অপরাধের দ্রুত নিষ্পত্তি হোক, বিচার হোক। যেন সমাজে পুনরাবৃত্তি না ঘটে এ ধরনের একটা মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ড। পরবর্তীতে আপনি কিভাবে এই মামলার সাথে সম্পৃক্ত হলেন? এই মামলা যখন হয়, তখন এই মামলার ঘটনার বিষয়ে যে ভিকটিম শিশু রামিসার যেই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং ধর্ষণ, এটা জানার পরে সারা দেশের মানুষ যখন এই মামলার বিচারের জন্য উত্তাল সারা দেশ, তখন এই মামলায় এই আসামিদ্বয়ের পক্ষে কোনো ধরনের আইনজীবী নিয়োগ মামলা পরিচালনা করবে না বলে জানায়। যখন জানায়, তখন আমি চিন্তা করলাম আসলে যে কেউ যদি না দাঁড়ায়, তাহলে তো এদের বিরুদ্ধে যেই অপরাধের বিচার হবে, এই অপরাধের বিচারটা তো মৃত্যুদণ্ডের সম্ভাবনা রয়েছে। কেউ না কেউ তো দাঁড়াইতে হবে। না দাঁড়াইলে তো এই মামলা আমাদের ফৌজদারি আইন এবং আমাদের দেশের সাংবিধানিক আইন অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিলে বিচার কার্য আরম্ভ করা যাবে না। আবার বিচার কার্য কোনোভাবে যদি করেও, তাও সেটা মানবাধিকার লঙ্ঘন হবে, সাংবিধানিক অধিকার লঙ্ঘন হবে। সেজন্য আপনি আপনি কিভাবে নিযুক্ত হলেন এই মামলায়? যখনই কেউ নিযুক্ত হচ্ছে না এবং মামলায় আপনার যেহেতু চার্জশিট রেডি হয়ে গেছে, চার্জশিট অ্যাকসেপ্ট হয়ে গেল। মা কোন আইনজীবী যেহেতু এই আসামিদের পক্ষে নিয়োগ হয়নি, তখন আমাকে সলিসিটর বিভাগ থেকে জানানো হয় যে আপনি এই মামলায় পরিচালনা করবেন কিনা। আমি আসলে এই প্রস্তাবটা শোনার পর আমি প্রায় ৩-৪ ঘন্টা আ নিজের বিবেককে প্রশ্ন করেছি। কখনো লয়ার হিসেবে, কখনো ব্যক্তি হিসেবে, সমাজের মানুষ হিসেবে। ৩ ঘন্টা সময়ে বা তারও বেশি সময় ধরে নিজের সাথে যুদ্ধ করে সিদ্ধান্ত নিলাম, না আমি এই মামলা পরিচালনা করব। যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একজন আইনজীবী লাগবেই। সেহেতু এই প্রস্তাবকে যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে হয়তোবা এই মামলাটার বিচার কাজ শুরু হবে এবং আমি যখন এই মামলায় নিযুক্ত হব, আসামিরও যদি কোনো ধরনের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থাকে বা কোনো বক্তব্য থাকে, কোনো সাফাই সাক্ষী থাকে বা সে অপরাধ করেনি, এই মৃতদেহটি তার ঘরে কিভাবে আসলে সেটা যদি সে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারে, তাহলে যে প্রকৃত অপরাধী সে বিচার পাবে। যার জন্য আমি সলিসিটর বিভাগ থেকে প্রস্তাব দেওয়ার পর, সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার পর আমি
প্রায় ৩-৪ ঘন্টা পরে সিদ্ধান্ত নিলাম, না ঠিক আছে আমিই করব। আপনি তো এই ঘটনা যখন জেনেছিলেন তখন তো আপনি মানসিকভাবে এক ধরনের ট্রমা অন্যদের মধ্যে তৈরি হয়েছিল। আপনার মধ্যে নিশ্চয়ই হয়েছিল, আপনি একটু বলেছে। তো এই সিদ্ধান্ত নেয়াটা আপনার জন্য কতটুকু সহজ বা কতটুকু কঠিন ছিল? না, কঠিন তো অবশ্যই ছিল। কারণ আমাদের দেশের যে মানুষের ওই মুহূর্তে সেন্টিমেন্ট এই মামলার বিষয় নিয়ে যদি কোনো আইনজীবী এই মামলায় নিযুক্ত হয়, তাহলে অবশ্যই তাকে সমাজে বুলিং এর শিকার হইতে হবে। তার জীবন নাশেরও সম্ভাবনা আছে। বাট আমি চিন্তা করেছি যে যেহেতু এই ধরনের একটা ঘটনার বিচার আমাদের দেশের সরকার অতি দ্রুত সময়ের মধ্যে আপনার শেষ করবে বলে জানিয়েছে। সেহেতু একজন আইনজীবী নিযুক্ত না হলে তো আমাকে নিযুক্ত হইতে হবে। সেই হিসাবে আমি যতই বিবেক এবং আবেগ সবকিছু মিলিয়ে আমি একসময় সিদ্ধান্ত নিলাম আমি করব। এরপরে আপনি বাসায় গেলেন নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই আসেই গেছি। তো আপনি যখন পরিবারের কাছে জানালেন যে আপনি এই মামলার আসামির পক্ষে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন আসলে কেমন প্রতিক্রিয়ার মুখ পড়েছেন? আমার স্ত্রী, আমার সন্তানরা সবাই এক বাক্যে নিষেধ করেছিল। পরবর্তীতে আমি তাদেরকে বুঝাইলাম যে, না আসলে আমি এই মামলাটাতে যদি অংশগ্রহণ করি, তাহলে প্রকৃত যদি অপরাধী থাকে, সে অপরাধীও শনাক্ত হবে। বা যদি এই আসামিরা অপরাধ করে তাহলে সেটাও প্রমাণিত হবে এবং আমি যদি নিযুক্ত না হই বা অন্য কেউ যদি নিযুক্ত না হয় তাহলে মামলাটা বিলম্ব হবে। আর যত বিলম্ব হবে ততই মানুষের কাছে একটা ভুল মেসেজ যাবে যে অপরাধী অপরাধ করার পরেও পার পেয়ে যেতে পারে। আমি আমার পরিবারের সদস্যদেরকে আমার জায়গা থেকে স্পষ্ট বোঝানোর চেষ্টা করেছি। তারা পপ আমার বোঝানোর পরে কিছুটা আমার সাথে সহমত পোষণ করে। কিন্তু মামলায় আমি যখন নিয়োগপ্রাপ্ত হই, মামলা পরিচালনা করতে যাই, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook, মানে আপনি তো ভিলেন হয়ে গেছেন। হ্যাঁ, তখন আমি বিলীন হয়ে গেছি। তখন আমাকে আমার বাসায় মানে বাইরের চাইতেও বাসায় আমাকে বেশি বিব্রতকর অবস্থা বোধ করতে হয়েছে। তো আপনার চেহারা, ছবি সব জায়গায় প্রকাশিত হতে থাকলো। জি, সেই সময়টা কতটুকু চাপের ছিল? খুব। এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না। কারণ আমি যখন রিক্সায় উঠি, রিক্সার ড্রাইভার আমার দিকে তাকায়। আমি যখন মার্কেটে যাই, দোকানদার তাকায়। আমি যখন বাসার নিচে নামি, তখন আমার প্রতিবেশীরা তাকায়। সবার কাছে আমি যেন খারাপ মানুষ হিসেবে বিবেচিত হচ্ছি। আচ্ছা বলেন তো, যখন আপনি আসামি যে ২ জন তাদের সাথে আপনার দেখা হলো কিভাবে, কখন? তাদের সাথে আমার দেখা হয়েছে আমি ২৪ তারিখ, মে মাসের ২৪ তারিখে আমাকে আইন মন্ত্রণালয় থেকে নিয়োগ প্রদান করে গভর্নমেন্ট যে অর্ডার সে আদেশ জারি করে। আদেশ জারি করার পরে আমি তখন ঈদের ছুটি উপলক্ষে আমার গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। এর মাঝখানে কোর্টও বন্ধ। ১ জুন ২৬ এই মামলার বিচারিক আদালত ২য় চার্জ গঠনের জন্য দিন ধার্য থাকে। সেই দিন আমি বিজ্ঞ আদালতে আমার এই নিয়োগপত্র দাখিল করি এবং নিয়োগপত্র দাখিল করার আগেই আসামিরা আপনার ডকে ছিল। আসামিদের সাথে যাই আমি কথা বলি। ওই দিনে ১ম। সেই সময়টা মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে। কি আপনি কোন অনুভূতি নিয়ে গিয়েছিলেন? যখন আমি এই মামলায় নিয়োগপ্রাপ্ত হয়ে বিজ্ঞ আদালতে আমার নিয়োগপত্র দাখিল করি, তখন আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে আর আমাকে আবেগের জায়গায় থাকা চলবে না। আমি এই মুহূর্তে আসামির আইনজীবী। আসামির আইনজীবীর যে দায়িত্ব, ভূমিকা পালন করা আমি সেটাই পালন করার চেষ্টা করেছি। তাদের ভালো-মন্দ খোঁজখবর নিয়েছি এবং তাদের কোনো বক্তব্য আছে কিনা সেটা আমি জানার চেষ্টা করেছি। তার মানে আপনি একেবারে আবেগ বা বিবেকের জায়গা বা আইনজীবী সমিতিও যে বলল তারা কোনো আইনজীবী এই পক্ষে দাঁড়াবে না। তারপরেও আপনি গেলেন এবং যখন আপনি নিযুক্ত হলেন তখন আপনি বলছেন যে সত্যি আপনি আইনজীবী হিসেবেই, আসামির আইনজীবী হিসেবেই ভূমিকা পালন। হ্যাঁ, এটা আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল, এখানে আমাদের বার কাউন্সিলের প্রফেশনাল এথিক্স এর মধ্যেই আছে। আপনি যখন কোনো আইনজীবীর কোনো আসামি, কোনো বাদী পক্ষে আমি নিয়োগপ্রাপ্ত হব, তখন আমাকে তার শতভাগ আইনগত দিকটাই দেখতে হবে। যখন শুনানি বা ব্যক্তিগতভাবে আসামির সাথে কথাবার্তা বলা, পরামর্শ করা, আইনি দিক নিয়ে আলোচনা করা, সেই সময়টাতে এই ঘটনা সম্পর্কে আমরা তো সবাই জানি যে অন্তত যত বড় অপরাধী হোক আইনজীবীর কাছে তার সত্যটা বলতে হয় যাতে করে আইনজীবী তার কৌশল ঠিক করতে পারে। সেই সত্যটা আসলে আপনার কাছে কিভাবে উঠে এসেছে? আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তার মূল বিষয়টা কি? আসামি সোহেল রানার স্ত্রী আমাকে বলেছে যে তার হাসব্যান্ড এটা করেছে। সোহেল রানা বলেছে সোহেল রানাও করেছে। শুধু এটুকুই? এটুকুই বলেছে। জিজ্ঞেস করেছিলাম পরিবারে কে আছে? বলল আমার একটা ছেলে আছে। ৬ বছর বয়স। এতটুকুই।
তার স্ত্রী কিভাবে তাকে সহযোগিতা করেছে বা তারও তো মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে? তার স্ত্রী পুরো কাজটা সে দেখে বাধা দেয়নি। সে স্বামীর প্রতি ভালোবাসায় থেকেই স্বামীকে সেভ করার জন্য চেষ্টা করেছে এবং যখনই তার স্বামী বের হইছে তখনই ইতিমধ্যে আবার দরজা বন্ধ, তালা ভেঙে উত আপনার জনতা প্রবেশ করে, ভিকটিমের মা সহ। আচ্ছা, একটা জিনিস বলেন তো যে যখন আপনি আসামির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করলেন, তখন তো আপনি যাতে মামলায় জেতেন বা আপনার যে আসামি আছে তিনি যাতে আইনের কোনো একটা ধারা অনুযায়ী উনি হচ্ছে যে তাকে রক্ষা করতে পারেন এরকম চেষ্টা কি আপনি করেন? হ্যাঁ, আমি তো করেছি। আমি ১ম দিন ৪ শুনানির দিন যে মামলায় যে গুলো ছিল আমার চোখে যেগুলো পড়ছে আমি সেগুলো থেকে বিজ্ঞ আদালতে সেগুলো বক্তব্য উপস্থাপন করে তাদের ডিসচার্জ চেয়েছিলাম। আদালতে আপনি কি নিজেকে দুর্বল ফিল করছিলেন নাকি আপনার কাছে মনে হচ্ছিল যেহেতু আপনার আসামি স্বীকার করে ফেলেছে, এখানে বিষয়টা কেমন ছিল আসলে? না, আসামি যখন স্বীকার করে ফেলছে তখন আসলে আমি নিজেও তো ধরেন একজন আসামি যদি নিজেই বলে দোষ স্বীকার করে, হুম, হুম। তখন লয়ার আর শতভাগ চেষ্টা করলেও তাকে তার অপরাধের দায় থেকে মুক্তি করার কোনো ধরনের এভিডেন্স লয়ারের কাছে থাকে না। আসামি যদি বলতো যে আমি এই কাজটি করিনি, আমি ধর্ষণ করিনি, আমি হত্যা করিনি, আমি লাশ কাটিনি, আমি গলা থেকে মা মা দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করিনি। অথবা আসামি যদি বলতো যে আমরা এই বাসায় ছিলামই না ঐদিন। অথবা আসামি যদি বলতো যে মৃতদেহটি অন্য কেউ রেখে গেছে, তাহলে আমি সেই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করতাম। তারা সেটা না বলে তারা নিজেদের আত্মপক্ষ সমর্থন করে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ দিতে পারেনি। তো না দেয়ার প্রেক্ষিতে ওরা যেটা প্রোভাইড করবে আমি সেটাই আদালতে উপস্থাপন করব। ওদের তথ্য প্রমাণের বাইরে তো কিছু দেয়ার আমাদের দেশের লিগ্যাল সিস্টেমে সেটা নাই। আমরা যখন বাদী পক্ষে থাকি, বাদীর দেয়া কাগজপত্র, বাদীর দেয়া তথ্য-উপাত্ত, আমরা যখন আসামি পক্ষে থাকি, আসামির দেয়া তথ্য-উপাত্ত নিয়েই আমরা কিন্তু মামলা পরিচালনা করি। তারপরেও আমি চেষ্টা করেছি, যেহেতু আমি একজন আসামির লইয়ার, ২ জন আসামির লইয়ার, তারা তারা যেহেতু অপরাধ স্বীকারও করে ফেলছে, তারপরেও আমি চেষ্টা করেছি বিজ্ঞ আদালতের নজরে এনে তাদের সাজাটা কমানো যায় কিনা। আপনি একটা স্টেটমেন্টে বলেছেন যে এই রায়ে আপনি সন্তুষ্ট। তো সাধারণত আমরা দেখি যে কেউ যদি ওই বিচারে বা আইনি প্রক্রিয়ার মধ্যে কোনো মামলায় আপনি জিততে পারেন, কোনো মামলায় আপনি পরাজিত হতে পারেন, হারতে পারেন। তো সেই জায়গায় তো এক ধরনের অ্যালিগেশন থাকেই যে মামলা উম উম প্রপারলি এটাকে ডিল করা হয়নি বা এরকম কথাবার্তা থাকে। কিন্তু আপনি বলেছেন যে আপনি সন্তুষ্ট। দেখেন আমি কোন সময় বলেছি কথাটা একটু খেয়াল রাখবেন। অর্থাৎ মামলাটি বিচারে নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং আমি জানি আমার কাছে সে বলেছে, প্রাইভেটলিও বলেছে যে সে অপরাধী, অপরাধ করেছে। তার ওয়াইফও বলেছে সে অপরাধে সহায়তা করেছে। তারপরেও আমি আসামি পক্ষের লয়ার হিসেবে সা বাদীপক্ষের উপস্থাপিত সাক্ষ্যদেরকে জেরা করে চেষ্টা করেছি কোনো ধরনের ইমব্যালেন্স করা যায় কিনা। তাদেরকে কিছুটা সাজা থেকে কমানো যায় কিনা। আমি কিন্তু জেরা করেছি। জেরা করে চেষ্টা করেছি তাদের বিশ্বাসযোগ্যতাকে এ এ কোনোভাবে সন্দেহের মুখে ফেলা যায় কিনা। কিন্তু তাকে তো এটা প্রমাণ করতে হবে এই মৃতদেহ তার প্লেটে আসলো কিভাবে? সেই তথ্য তো সেই দিবে আমাকে। সে দিতে পারছে না। সে দিতে না পারায় আমি আগে থেকেও বুঝছি যে এই কাজটা তারা করেছে। কিন্তু লয়ার হিসেবে আমি চেষ্টা করেছি প্রসিকিউশন পক্ষের সাক্ষী, তদন্তকারী কর্মকর্তার যে প্রতিবেদনগুলো এগুলোর ভিতর থেকে কোনো একটা সুবিধা নেয়া যায় কিনা। কিন্তু তারা কি করলো? তারা ১৬৪ ধারা জবানবন্দি তো দিলই। তারা আবার বিজ্ঞ আদালতে ৩৪২ ধারার পরীক্ষাতে আত্মপক্ষ সমর্থনমূলক যে বক্তব্য থাকে সেখানে বলেছেন, "মাননীয় আদালত আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দেন।" তার মানে সে অলরেডি স্বীকার করে আত্মস্বীকৃতি, সে অনুকম্পা চায়। সেখানে আমি তার পক্ষে আইনজীবী হিসেবে আর তাকে কোনো ধরনের আইনগত দেয়ার সুযোগ করে দেয়ার বা কোনো ধরনের তাকে আমার এই মামলায় খালাস করার আর কোনো আমার সাক্ষ্য প্রমাণ আমার কাছে আছে বলেন? যখন এই মামলার জাজমেন্ট হলো আমার দায়িত্ব শেষ। অ্যাজ এ স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আমি তার পক্ষের আইনজীবী হিসেবে রায় ঘোষণার পরে আমার কিন্তু দায়িত্ব শেষ। আমি তখন মানুষ, এই সমাজেরই একজন মানুষ। বাংলাদেশের অন্যান্য যেমন মানুষ, আমিও তখন মানুষ, আমার বিবেক আছে। আমার কাছে মনে হয়েছে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, সমাজ আছে, আমি দেশের বাইরে না। তখন আমি বলেছি যে যেহেতু অপরাধী অপরাধের বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। তো এই মামলাকে আপনি কি নিজেকে পরাজিত ভাবছেন? শুনেন, আমাদের আইন পেশায় জয়ী এবং বিজয়ী বলে কোনো কিছু নেই।
আমরা শুধুমাত্র আমাদের ক্লায়েন্টদেরকে চেষ্টা করি, যদি তিনি অপরাধী হন তাকে চেষ্টা করি অপরাধের দায় থেকে বাঁচানোর জন্য তাদের দেয়া তথ্যপত্রের উপর ভিত্তি করে। আর আমি যখন বাদীপক্ষে থাকি তখন যদি প্রকৃত ঘটনা আদালতে উপস্থাপন করে চেষ্টা করি তার সত্যটা যেন এস্টাবলিশড হয়। কখনো কখনো আপনার কথাই যদি সত্য হয়, আমি যদি পরাজিতই মনে করেন, কখনো কখনো পরাজিত হলেও ভালো লাগে। যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, যেহেতু প্রকৃত অপরাধী এবং দর্শক একজন দুর্ধর্ষ ব্যক্তি অপরাধ প্রমাণিত হয়েছে, তখন আমি তার পক্ষে আইনজীবী থাকার পরেও আমার কাছে মনে হয়েছে আমি পরাজিত হলেও আমি সন্তুষ্ট। একটা জিনিস বলেন তো যে আদালতে যেসব জেরার সময়, সাক্ষ্য দেওয়ার সময় যেসব বর্ণনা, বীভৎস বর্ণনা উঠে এসেছে সেগুলো তো পত্রিকায় লেখা হয়েছে। আমরা ২-১ টা পড়েছি। কোনোটা এত মানসিক চাপ তৈরি করেছে পড়তেও পারিনি। এই সময়টাতে তো আপনি আদালতে ছিলেন। ছিলাম। মানে কেমন বর্ণনা এসেছিল ওখানে? এগুলো আসলে মানে বলার মতো কোনো কিছু নেই। সেখানে বলতেছে যে, "বোন, বোন দরজাটা খুলো।" অর্থাৎ এই ভিকটিমের মা বলতেছে। কাকে বলতেছে? আসামির স্ত্রীকে বলতেছে। অথচ সে দরজাটি খুলতেছে না। অথচ সে জানে ভিতরে ওই মহিলারই মেয়ের খণ্ডিত দেহ ওখানে পড়ে আছে। এটা যখন শুনছি বা শুনবো আমি যে সবার মতো আমার কাছেও খারাপ লেগেছে। কিন্তু খারাপ লাগলেও আমি কিন্তু তখন আসামির পক্ষের আইনজীবী। আমি চেষ্টা করেছি আমার আসামিকে ডিফেন্স দেয়ার জন্য। ইভেন কোর্টেও কি আপনি বি কোন ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছেন না? আপনাকে তো সবাই নেগেটিভলি দেখেছেন। নেগেটিভলি দেখলেও আমাদের আইনজীবী সমাজ, বিশেষ করে এই কোর্টে তো আমাদের আইনজীবীরাই ছিলেন। আর হচ্ছে আপনাদের মিডিয়ার ভাইরাই ছিল। এই দুপক্ষই আমার নিয়োগের বিষয়টি তারা জানে। সেই হিসেবে ওখানে আমাকে তেমন একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি। এই সার্বিক একটা জার্নি ছিল। এটা বলা হচ্ছে যে এটা সবচেয়ে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ঘটনাগুলোর মধ্যে এটাই যদি সবচেয়ে দ্রুততম না হয়ে থাকে তবু অন্যতম একটি ঘটনা হিসেবে। এটা আসলে বলা হয় যে দৃষ্টান্তমূলক একটা শব্দ ব্যবহার করা হয়। সেটা কি আসলে দৃষ্টান্তমূলক হলো এবারের বিচারটা? হ্যাঁ, দেখেন আমি কিন্তু আসামি ব্যক্তিগত নিযুক্ত আইনজীবী নই। আমি হচ্ছি আসামি পক্ষে সরকার কর্তৃক নিযুক্ত আইনজীবী। এখন সরকার কিন্তু যদি তাকে ইচ্ছা করত প্রশ্রয় দিতে পারত। অর্থাৎ ওই মুহূর্তে ১৯ তারিখের পরে দেশের মানুষের যে সেন্টিমেন্ট, সে সেন্টিমেন্ট অনুযায়ী যদি তাকে যদি প্রশ্রয়ও দেয়া হতো, তাহলে এই দেশের মানুষ কিন্তু কেউ দুঃখ প্রকাশ করত না। তার মানে সরকার আইনগতভাবে পুরো বিষয়টা সেটেল করতে চেয়েছে। সেজন্য সরকার এই তাকে একজন আইনজীবী দিয়েছে, সে যেহেতু কোনো আইনজীবী নেই। সুতরাং সরকার তাকে আত্মপক্ষ করার, সমর্থন করার যথেষ্ট সুযোগ দিয়েছে এবং প্রত্যেকটা ধাপেই কিন্তু ফৌজদারি বিচার ব্যবস্থা প্রত্যেকটা ধাপেই অনুসরণ করা হয়েছে। যদিও সময়টা ৪ দিন, কিন্তু এই ৪ দিনেই সম্ভব হয়েছে এইজন্য নাকি ৪ কার্যদিবসের কথা? ৪ কার্যদিবস। তাহলে বিচারক, আইনজীবী, আসামি, বাদী বিভিন্ন পক্ষ এখানে যারা পর্যবেক্ষণ করে তারাও ছিল। শেষ পর্যন্ত বিচারকও তো তার এই, এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যে মূল্যবোধ থেকে শুরু করে অনেক বিষয়ে নিশ্চয়ই কথা বলেছেন। জি, বলেছেন। বিচারক বলেছেন যে এই যে শিশু রামিসাকে যে ধর্ষণ করে হত্যা করা, এটা দিয়ে আমাদের দেশের মানুষের, মা-বোনদের, সমাজের সকল মানুষের মনে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে আমার বাসায়ও আমি নিরাপদ না, আমার সন্তান আমার বাসায় নিরাপদ না। আমার সন্তান পাশের ফ্ল্যাটে সামনে গেলেই ধর্ষণের শিকার হইতে পারে। বিচারক তার যে অবজারভেশন, সে অবজারভেশন এ বলেছে এই এই ধরনের বিচার যদি নিষ্পত্তি না হয় এবং আসামি যদি নাকি প্রকৃতপক্ষে সাজা না পায়, তাহলে অপরাধীরা যে পার পাওয়ার যে একটা মানসিকতা সেটা তৈরি হবে। আর ২ নম্বর আসামি যে স্বপ্না খাতুন, সে তার হাসব্যান্ডকে এই কুকর্মে সহযোগিতা করে যদি সেও পার পেয়ে যায়, তাহলে সমাজে আরো এক ধরনের একটা মেসেজ যাবে, সেটা হচ্ছে অপরাধে সহযোগিতা করে পার পাওয়া যায়। এই মামলার সাথে আপনার সম্পৃক্ততা, আপনার সামাজিক উম বিভিন্ন ধরনের চাপ থেকে শুরু করে পুরো বিষয়টা সম্পর্কে সর্বশেষ যদি নিজে কিছু বলতে চান তাহলে সেটা শুনতে চাই। আমি দেশবাসীকে বলব আপনার মাধ্যমে, সেটা হচ্ছে আমি এই আসামিদ্বয়ের ব্যক্তিগত নিযুক্ত আইনজীবী ছিলাম না। আমি বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত এই আসামিদের পক্ষে একজন স্টেট ডিফেন্স লয়ার ছিলাম। এটার অর্থ এটা না, সরকার আমাকে শুধুমাত্র একটা কাগজ নিয়োগপত্র ধরিয়ে দিয়েছিল। এটার অর্থ হচ্ছে এইটা, এই আসামিদের পক্ষে যদি কোনো এভিডেন্স থাকতো, সেই এভিডেন্স গুলো
যেন বিজ্ঞ আদালতের নজরে আনার জন্য একজন আইনজীবী দরকার ছিল। সেই হিসাবেই আমাকে সরকার নিয়োগ দিয়েছে এবং আমি নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে এই আসামিদের কাছ থেকে তারা যে এই অপরাধ করেনি সেই ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ আমাকে এই আসামিরা দিতে পারেনি। আমি দেশবাসীকে জানাবো, আমি যখন আদালতে ছিলাম আমি আসামিদের পক্ষে চেষ্টা করেছি তাদের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করার জন্য। আমি আবার এটাও চেয়েছি যেন এই মামলা বিলম্বিত না হয়, যেন এই ধরনের চাঞ্চল্যকর, এই ধরনের ভীতিকর কোনো ধরনের ঘটনা যেন এই দেশে এই শুধু সময়ের অভাবে বিচারটা কম সময়ে হওয়ার কারণে মানুষের যে একটি আতঙ্ক, সে আতঙ্ক দূর করার জন্য আমি এই প্রস্তাব আমি গ্রহণ করি এবং আমি আসামিদের পক্ষে মামলা পরিচালনা করি। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি যদি এই মামলায় স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত না হতাম অথবা আমি যদি নিষেধ করে দিতাম, অন্য কেউ যদি এই প্রস্তাব গ্রহণ না করত, তাহলে আপনারা এই মাত্র ৫ কার্য দিবসের মধ্যে এই ধরনের একটি মামলার বিচার রায় আপনারা দেখতে পেতেন না। আমি শুধুমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠায়, অর্থাৎ আসামিদেরও যে একটা মানবাধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে, সে অধিকারের পরিপালন করার জন্য এবং আমাদের ফৌজদারি ব্যবস্থায় যে বিচার কার্যে যেই অনস্বীকার্য যে প্রয়োজনটা ছিল, আসামি পক্ষে একজন লয়ার লাগে, বাদী পক্ষে একজন লয়ার লাগে এবং একজন বিচারক লাগে ফৌজদারি বিচার ব্যবস্থায়। আমি শুধুমাত্র সেই বাধ্যবাধকতাটুকু পালন করেছি আমার জায়গা থেকে। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আর আপনারা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ধরনের বুলিং করেছেন, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আ আ কষ্ট পেলেও সেটা আমি চেষ্টা করেছি। হয়তোবা আপনারা আপনাদের আবেগের জায়গা থেকে বলেছেন। আপনারা আমাকে আর ভুল বুঝবেন না। আমরা অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহর কথা শুনছিলাম। যখন সমাজে কোনো একটা ঘটনা ঘটে তার বিভিন্ন ধরনের ব্যাখ্যা তৈরি হয়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যক্তিগত সার্কেলের মধ্যে এটা নিয়ে বিভিন্নভাবে নিজেদের যুক্তি তর্ক নিয়ে কথাবার্তা বলি। কিন্তু যখন বিষয়টা আইন আদালতের বিষয়ে এসে যায়, তখন আসলে এর মধ্যে জানা, বোঝা, দেশের আইন জানা, সেটা বোঝা এবং বিচারের যে প্রক্রিয়া, উনি বলছেন যে একটা বিচার হতে বিচারক লাগে, অভিযোগ লাগে, তারপর আইনজীবী লাগে ২ পক্ষের। এটা হচ্ছে বেসিক কনসিডারেশন। সেটা যদি না হতো, না হয়, রাষ্ট্র কেন হচ্ছে আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত করল? নিশ্চয়ই এর মধ্যে একটা প্রক্রিয়াগত ব্যাপার আছে। আমরা সবশেষে একটা কথা বলতে চাই। বলা হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি, এটাই সবার প্রত্যাশা ছিল। এই দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করতে গিয়ে অনেকেই বলেছে যে প্রকাশ্য দিবালোকে এই শাস্তি বাস্তবায়ন করা হোক। অনেকেই বলা হচ্ছে বিচার করা কেন হবে? বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন যেতে হবে? কিন্তু যখন একটা সভ্য দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠার একটা ব্যাপার থাকে, তখন আসলে ইমোশনের জায়গা থেকে এভাবে করা যায় না। এই রামেসার ঘটনায় খুবই দ্রুততম সময়ের মধ্যে বিচার হওয়া আর দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পাদন করতে গিয়ে আইনগত কোনো যে প্রক্রিয়া সেটাতে যাতে ব্যত্যয় না ঘটে তার কারণেই কিন্তু অনেক পদক্ষেপ সরকারকে বা প্রশাসনকে, বিচার বিভাগকে নিতে হয় এবং সেগুলোই করা হয়েছে যাতে এই বিচার নিয়ে কখনো কোনো প্রশ্ন না ওঠে।